আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে সপ্তম অধ্যায়ের প্রবাহ চিত্রে। অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায় কিন্তু মূল শিরোনাম হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। তার মানে এই অধ্যায়ের যে বেসিক আলোচনা এগুলো অম্ল, ক্ষারক এবং লবণ কেন্দ্রিকই হয়ে থাকবে। তারপরেও আমাদের এই হোল চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক চলে আসতে পারে এবং তার একটা ওভারভিউ সামারি আমরা এই ফ্লো চার্টের মাধ্যমে করে থাকি। তো তাহলে চলো আমরা একটু বিষয়বস্তুগুলোকে দেখে নেই যে আমরা কোন কোন বিষয় নিয়ে এখানে কথা বলবো। ওকে, তো আমাদের শুরুতেই আমরা কথা বলবো অ্যাসিড নিয়ে। অ্যাসিডকে নিয়ে আমরা কথা বলবো। দেখো, তো তোমরা জানো যে অ্যাসিড কাদেরকে বলা হয়, তো আমরা এখন সেই সম্পর্কেই জানবো। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে এদেরকে আমরা অ্যাসিড নামে চিনি। তো আমাদের যেহেতু অম্ল, এই অ্যাসিডের আর একটা সুন্দর শব্দ হচ্ছে, মানে অ্যাসিড একটা ইংরেজি শব্দ, এটাকে বাংলায় অম্ল বলা হয়। আচ্ছা, তো অ্যাসিড দেন আসো অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড আর একটা হচ্ছে দুর্বল অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড এবং আরেকটা হচ্ছে দুর্বল অ্যাসিড। এখন শক্তিশালী অ্যাসিড কারা? যারা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হতে পারে, এদেরকে বলা হয় শক্তিশালী অ্যাসিড। ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই সকল অ্যাসিডকে আমরা শক্তিশালী অ্যাসিড হিসেবে চিনি। দুর্বল অ্যাসিড কোনটা দেখো তো? যেগুলো জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, বরং আংশিক বিয়োজিত হয় বা খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, এদেরকে বলি আমরা কি? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড জলীয় দ্রবণে কম হাইড্রোজেন আয়ন দান করে। এগুলো সাধারণত জৈব অ্যাসিড হতে পারে এবং যেগুলো কিনা আমরা গ্রহণ করতে পারি। ফর এক্সাম্পল এখানে তোমরা ইথানোয়িক অ্যাসিড দেখতে পাচ্ছ, এই যে CH3CH, ইথানোয়িক অ্যাসিড। এইটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিড, এইটা হচ্ছে তোমার অক্সালো অ্যাসিড। ঠিক আছে, সো এই যে টোটাল যেই সংকেতগুলো আমরা দেখলাম, তো সেই সংকেত সবগুলোই কিন্তু আমাদের ডিফারেন্ট টাইপ অফ অ্যাসিড, এবং কিছু হচ্ছে শক্তিশালী অ্যাসিড, কিছু হচ্ছে আমার দুর্বল অ্যাসিড। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের অ্যাসিড সেগমেন্টে কে আসতেছে? এরপরে অ্যাসিড সেগমেন্টে আসতেছে ব্যবহার। অ্যাসিডের নানানবিধ ব্যবহার হতে পারে। ব্যাটারি শিল্পে অ্যাসিড ব্যবহার করা হয়, আরও অন্যান্য বিভিন্ন কাজে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেও সেখানে অ্যাসিড ব্যবহার করি। নানান কাজে আমরা অ্যাসিডের ব্যবহার নিয়ে কথা বলেছি চ্যাপ্টারের মধ্যে। দেন পাকস্থলিতে অ্যাসিড, মানে পাকস্থলিতে যদি অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অ্যান্টাসিড নামক যে ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটা আমরা গ্রহণ করতে পারি। তো এখানেও মানে এই পুরো বেসিক চ্যাপ্টারের মধ্যেও এই পয়েন্টগুলো নিয়ে কথা বলা হয়েছে। সর্বশেষ আসতেছে অ্যাসিড ছোড়া। মানে এখনকার দিনে যদিও এই জিনিসটা বা এই দৃশ্যটা খুবই কম, লাকিলি আমাদের সমাজ থেকে এটা কমে গিয়েছে, কিন্তু অনেক আগে এই দৃশ্যটা অনেক দেখা যেত যে কিছু মানে অভদ্র বা বখাটে ছেলে মেয়ে এরা অন্যের গায়ে অ্যাসিড ছুটতো, নাক মুখ ঝলসে দিত। তো সেই ক্ষেত্রে সেখান থেকে আমরা কি সেই নিয়ম কানুন কি হতে পারে, তার শাস্তি কি হতে পারে, তার সামাজিক, যার গায়ে অ্যাসিড ছুড়বে তার সামাজিকভাবে সে কি অনেক ছোট হয়ে যায়, মানুষের কাছে মুখ দেখাতে পারে না, এই বিষয়গুলো সেখানে আলোচনা করতেছি। নিয়ম কানুন, অর্থাৎ ছোড়া যাবে না, ফার্স্ট অফ অল ছুড়লে তাকে আমরা কোন বিধানে কি শাস্তি দিব, এই জন্য তিনটা পয়েন্ট আমরা আইন কানুন, শাস্তি এবং সামাজিক প্রভাব, এরকম তিনটা পয়েন্ট আমরা সেইখানে উল্লেখ করেছি। তো এই গেল আমাদের অ্যাসিড রিলেটেড যে কথাবার্তা আছে সেগুলো। এবারে আমরা যদি একটু ক্ষার নিয়ে কথা বলি। দেখো ক্ষার, এখানে তোমরা ক্ষার দেখতে পাচ্ছ। সো যদি আমরা একটু ক্ষার নিয়ে কথা বলি, ক্ষারের তিনটা পয়েন্ট আছে। একটা হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। ক্ষারের রাসায়নিক বৈশিষ্ট্য কি হতে পারে? ক্ষার আমাদেরকে জলীয় দ্রবণে OH আয়ন দান করতে পারে, হাইড্রোক্সিল আয়ন দান করতে পারে, তখন এদেরকে আমরা ক্ষার বলি। আচ্ছা, সাবধানতা, আমরা ক্ষারকে খুবই সাবধানে ব্যবহার করব যাতে করে আমাদের হাত বা পায়ে লেগে না যায়। মানে লাগলে তো এটা ফোসকা পড়ে যেতে পারে, নানানবিধ সমস্যা হতে পারে, এটা যেন না হয় সেজন্য আমরা সাবধানতা অবলম্বন করব। এবং ব্যবহার, ক্ষারকে আমরা নানান কাজে ব্যবহার করতে পারি। কখনো কখনো আমরা কি করি, ক্ষার দিয়ে আমরা অ্যান্টাসিড ট্যাবলেট তৈরি করতে পারি। তোমরা জানো সাবান শিল্পে ক্ষারের প্রয়োজন হয়। তো এইভাবে আমরা ক্ষারের নানানবিধ ব্যবহার এখানে আমাদের এই পয়েন্টের মধ্যে উল্লেখ করব। ওকে, তো পরবর্তী অংশ হচ্ছে পিএইচ। যেহেতু আমাদের পুরো চ্যাপ্টারটা অম্ল, ক্ষারক, লবণ কেন্দ্রিক, তার মানে আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের আলোচনার মধ্যে পিএইচ এর একটা স্কেল থাকে। এই স্কেলটা সহজেই আমাদেরকে কোনো দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয় সেটা বুঝতে সহায়তা করে। তো আমরা এই চ্যাপ্টারে আমরা পিএইচ এর স্কেল নিয়ে কথা বলবো। তো এখন দেখো তিনটা পয়েন্ট বলেছে যে পিএইচ যদি
7 এর সমান হয়, অর্থাৎ পিএইচ স্কেলের মান যদি 7 হয়, না সেটা অম্লীয় দ্রবণ না সেটা ক্ষারীয় দ্রবণ, সেটা হবে একটা নিরপেক্ষ প্রকৃতির দ্রবণ। আচ্ছা, এবার পিএইচ যদি 7 থেকে কম হয়, আমরা জানি যে 7 থেকে কম এটা কোন রেঞ্জের মধ্যে পড়বে? অম্লীয় রেঞ্জের মধ্যে পড়বে। আর 7 থেকে বেশিও সেটা কোন রেঞ্জের মধ্যে পড়বে? সেটা ক্ষারীয় রেঞ্জের মধ্যে পড়বে। সো আমরা এরকম পিএইচ সংক্রান্ত 3টা তথ্য এখান থেকে পেতে পারি। আচ্ছা, সর্বশেষ আমাদের হচ্ছে প্রশমন। দেখো, প্রশমন বলতে বোঝানো হচ্ছে বেসিক্যালি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে যে প্রশমন বিক্রিয়া সম্পন্ন করে, এই পয়েন্টটুকু এখানে বোঝানো হয়েছে। তো এখন প্রশমন কে কে হতে পারে? দেখো, প্রশমন যে বিক্রিয়াটা, প্রশমন বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়ায় তোমরা কাকে কাকে পেতে পারো? আমরা যদি এটাকে প্রশমনের পাশে যদি আমরা একটা বিক্রিয়া লিখে দিই, দেখো প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া থেকে দুইটা জিনিস উৎপন্ন হয়, একটা হচ্ছে লবণ, একটা হচ্ছে পানি। লবণ পানি আমরা এখান থেকে পাবো। তো লবণ, এখানে জাস্ট পানি নিয়ে আর কথা বলা হয় নাই, শুধু লবণ নিয়ে কথা বলা হয়েছে। তো লবণের ব্যবহার কি কি হতে পারে? আমরা দুইটা জায়গায় লবণ ব্যবহার করে থাকি। একটা হচ্ছে কৃষি ক্ষেত্রে বিভিন্ন লবণের ব্যবহার, আর হচ্ছে শিল্প কারখানায় বিভিন্ন লবণের ব্যবহার। অর্থাৎ লবণের ব্যবহার কৃষিতে এবং শিল্প কারখানায়। আর লবণের বৈশিষ্ট্য কি? লবণ হবে একটা নিরপেক্ষ প্রকৃতির পদার্থ, যেখানে অ্যাসিডের ঋণাত্মক আয়ন এবং ক্ষারের ধনাত্মক আয়ন, আমরা যে অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়া করাবো, আমাদেরকে মনে রাখতে হবে যে লবণের অ্যাসিড থেকে আসবে ঋণাত্মক আয়ন, মানে নেগেটিভ আয়ন আসবে অ্যাসিড থেকে। আর ক্ষার বা ক্ষারক থেকে আসবে কি? ধনাত্মক আয়ন। ক্ষার বা ক্ষারক থেকে আসবে ধনাত্মক আয়ন, এসে আমাদের এই লবণটা তৈরি করবে। ওকে, তো তাহলে আমরা এখান থেকে লবণ এবং তার বৈশিষ্ট্য যেগুলো, সেই সব জিনিসপত্র আমরা এখান থেকে জানতে পারবো। তো ওভারঅল আমরা কিন্তু পুরো চ্যাপ্টারটার একটা শর্ট সামারি এখানে করে দিলাম। আমাদের যেই বেসিক যে আলোচনাগুলো আছে চ্যাপ্টারের ভিতরে, এর ভিতরে কিন্তু তোমরা এরকম অ্যাসিডের ব্যবহার দেখবা, ক্ষারের ব্যবহার দেখবা, লবণের ব্যবহার দেখবা, পিএইচ এর যে আলোচনা আছে, পিএইচ স্কেল আছে, সেগুলো নিয়ে দেখবা। তো এভাবেই আমরা আমাদের সপ্তম অধ্যায়ের প্রবাহ চিত্র বা ফ্লো চার্টটি সাজিয়েছি, যেটা আশা করতেছি তোমাদেরকে এই চ্যাপ্টার রিলেটেড কনসেপ্টগুলো সহজে বুঝতে সহায়তা করবে। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।